গল্পকক্ষতে আমি সারা। আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা রূপা, তৃতীয় খণ্ড। রাত ৩টা বাজে। রূপার ঘুম ভেঙে গেছে। ঘরের বাতি নেভানো, বারান্দায় বাতি জ্বলছে। সেই আলোয় ঘরের ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। রূপা দেখল মদিনা বিছানায় বসে আছে, হাত নেড়ে নেড়ে কথা বলছে। আপনারে বললাম আপনি আফার ঘরে ঢুকবেন না। আফার ক্ষতি করলে আমি কিন্তু আপনারে ছাড়ব না। এই বাড়ির মেলা ঘর আছে, খালি পয়রা থাকে, সেইখানে থাকেন। আফার পিছে ঘুরঘুর করেন কি জন্যে? রূপা ডাকল, মদিনা। মদিনা চমকে তাকালো। রূপা বাতি জ্বালালো। বিছানার পাশে রাখা টেবিল থেকে পানির গ্লাস নিয়ে চুমুক দিল। মদিনা মাথা নিচু করে বসে আছে, রূপার দিকে তাকাচ্ছে না। রূপা বলল, কার সঙ্গে কথা বলো মদিনা? মদিনা নিচু গলায় বলল, ভূতটার সাথে। তোমার ভূতটা কি এখনো আছে? না। তুমি একাই ভূতের সঙ্গে কথা বলো? ভূত কথা বলে না? টুকটাক কথা কয়, বেশি না। ভূতটার কি কোনো নাম আছে? না, ভূতটা আপনার পিছে লাগছে। তাড়াতাড়ি বিয়া করেন আফা। এই ভূতটা কুমারী মেয়ের পিছে ঘুরে। আপনার বিয়া হইলে অন্য মেয়ের সন্ধানে চইলা যাবে। রূপা হাই তুলতে তুলতে বলল, ভূতের আলাপটা শুনতে ভালো লাগছে না। তুমি ঘুমাও, আমি বাতি নিভিয়ে দিচ্ছি। ভূত যদি আসেও তার সঙ্গে কথা বলতে যাবে না। রূপা বাতি নিভিয়ে দিল। ঘুমের সমস্যা তার কখনো হয় না, আজ হলো। সে এপাশ ওপাশ করতে লাগলো। ভূত প্রেত বলে সত্যি কি কিছু আছে? যদি থাকে, তাদের জগৎটা কেমন? তাদের আলাদা চিন্তাভাবনাই বা কেমন? আফা, এখনো জেগে আছো? ঘুমাও। আপনি কি আমার উপর রাগ হইছেন? রাগ হব কেন? আমি যে একজনের বিষয় বলেছি, ওনার অবস্থা ভালো না। রূপা বলল, যা মনে আসে তাই বলে ফেলা ঠিক না। আফা, আমি মিথ্যা বলি নাই। অনেক সময় আমরা ভাবি সত্যি কথা বলছি, আসলে তা না। উনার শরীরে নীল রঙের চাদর, নাকে নল, আমি পরিষ্কার দেখলাম। কখন দেখলে? এই কিছুক্ষণ আগে। উনার মাথার কাছে একটা ঘড়ি আছে, ঘড়িতে 3:20 বাজে। ঠিক আছে, এখন ঘুমাও। আমি ঘড়ির সময় কেমনে দেখি আপনারে বলবো? না, বকবকানি বন্ধ। এক মলিনাকে নিয়ে কুল পাচ্ছি না, তুমি হয়েছ দ্বিতীয় মলিনা। ঘুমাও। মদিনা ক্ষীণ স্বরে বলল, মনে করেন আপনি আমারে বললেন, মদিনা কয়টা বাজে? ঘর অন্ধকার, আমি কিছু দেখতেছি না, কিন্তু চোখ বন্ধ করলেই এই বাড়ির যে কোনো একটা ঘড়ি দেখব। আফা, আমার মনে হয় আমার বিরাট কোনো অসুখ আছে। রূপা বলল, আমারও তাই ধারণা। এখন আর কথা না। রাত 3:25 রাশেদকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। তার লাংসের কার্যক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। কৃত্রিম যন্ত্রে ফুসফুসে অক্সিজেন দেবার ব্যবস্থা করতে হবে। সকালের আগে তা করা যাচ্ছে না। সকাল পর্যন্ত সময়টা রাশেদকে নিজের ওপরে টিকে থাকতে হবে। রাশেদের মনে হচ্ছে ট্রেনে করে সে যাচ্ছে। ট্রেনটা টানেলের ভেতর ঢুকেছে। টানেলের ভেতর সারি সারি হলুদ আলো। টানেলের দুপাশে ছোট ছোট ঘর। রাশেদ বিড়বিড় করে বলল, রেলগাড়ি ঝমঝম, পা পিছলে আলুর দম। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান, গোলাম ফুল। গোলাম ফুলটা আবার কি? গোলাপ ফুল হবার কথা না? সে আবারও ছড়াটা বলল। গোলাপ ফুলের জায়গায় আবারও গোলাম ফুল হয়ে গেল। এতক্ষণ সে ট্রেনে যাচ্ছিল, হঠাৎ দেখল ট্রেনটা হাসপাতালের ট্রলি হয়ে গেছে। ট্রলি ঠেলছে রূপা ব্যানার্জি। তার গায়ে রাতের শোবার পাতলা পোশাক, শরীর দেখা যাচ্ছে। তার ঠোঁটে সিগারেট। সে ধোঁয়া ফেলছে রাশেদের মুখে। সিগারেটের ধোঁয়ায় রাশেদের গা গুলাচ্ছে। রূপা ব্যানার্জি বলল, তুমি কি ভেবেছিলে আমাকে ছেড়ে পালিয়ে বাঁচবে? পালাতে পেরেছ? না। মাইকেল মধুসূদনের কবিতা শুনবে? না। আহা শোনো না, জলধীর অতল সলিলে
পশিস যদিও তুই, পশিব সে দেশে। এর অর্থ হচ্ছে সাগরের নিচে লুকিয়ে থাকলেও আমি তোমাকে খুঁজে বের করব। হুম। তুমি যে মারা যাচ্ছ এটা বুঝতে পারছো? হুম। কি মজার কথা, মারা যাবার কথা ছিল আমার, আমি ঠিকই বেঁচে আছি, তুমি মরে যাচ্ছ। হুম। তোমার কবরে কি এপিটাফ হবে তুমি চিন্তা করেছো? না। আমি একটা বলবো? বলো। তোমার কবরে লেখা থাকবে পাখি উড়ে গেছে। আচ্ছা। কালো গ্রানাইট পাথরে সাদা অক্ষরে লেখা, সেখানে উড়ন্ত একটা পাখির ছবিও থাকবে। তোমার কি পাখি পছন্দ? ঘুঘু পাখি। আচ্ছা ঠিক আছে, ঘুঘু পাখিই থাকবে। পাখিটার নিচে লেখা থাকবে, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। রূপা ব্যানার্জি শব্দ করে হাসছে। সে একা হাসছে না, আরও অনেকেই হাসছে। যারা হাসছে তারা কি সবাই ট্রেনের যাত্রী? ট্রেন থেমে গেছে কেন? রূপা ছবি নিয়ে বসেছে। লেমন ইয়েলোর ওপর ওয়াশ দেয়া হয়েছে। রং শুকানোর পর দ্বিতীয় ওয়াশ। ওয়াটার কালার মানেই ম্যাজিক। প্রথম ওয়াশেই কিছু একটা ঘটে যেতে পারে। কাগজের বাম পাশে ঘূর্ণির মতো তৈরি হয়েছে। সেখানে এক দানা লবণ ফেলে কি দেখবে কিছু হয় কি না? কিংবা ড্রপার দিয়ে এক ফোঁটা নারিকেল তেল ফেলে দেখা যেতে পারে। তেল পানিকে বিকর্ষণ করবে, হলুদ রঙের পানি সরিয়ে দেবে। রূপা চোখ বন্ধ করে ফেলল। কাগজ শুকানোর আগে সে চোখ খুলবে না। লবণ এবং নারিকেল তেল আপাতত বাদ, বাইরের সাহায্য ছাড়াই যা হবার হোক। চোখ বন্ধ করে রঙের সঙ্গে কথা বলার খেলা এখন খেলা যেতে পারে। রঙকে নির্দেশ দিয়ে প্রভাবিত করা। রূপা মনে মনে বলল, লেমন ইয়েলো, তুমি আমার অতি প্রিয় একটা রং। আমি তোমাকে আমার কাগজে বিছিয়ে দিয়েছি। এখন তুমি আমাকে সাহায্য করো। তুমি তোমার ক্ষমতা দেখাও। কাগজের ওপর সামান্য নাচো। ছোট্ট একটু ঢেউ উঠুক। অদ্ভুত কোনো ঘূর্ণি, বিচিত্র কোনো ডিজাইন। আফা, আফা গো। রূপা চোখ মেলল। মলিনা উত্তেজিত গলায় বলল, বিরাট ঘটনা ঘটে গেছে, আম্মা আসছে। গাড়িতে বসা, নামতে বলছি নামবো না, আপনারে যাইতে বলছে। রূপা একবার ভাবল, বলে এখন ছবি আঁকতে বসেছি, যেতে পারবো না। এই চিন্তা বাদ দিয়ে তাকে উঠে দাঁড়াতে হলো। বড় কোনো ঘটনা নিশ্চয়ই ঘটেছে। কোনো কারণ ছাড়া তার মা গাড়ি নিয়ে ছুটে আসবেন না। বিশাল পাজেরো গাড়ির পেছনের সিটে শায়লা বসা। তাকে ক্লান্ত এবং বিরক্ত দেখাচ্ছে। কফি কালারের চাদর দিয়ে শরীর এবং মাথা ঢেকে রেখেছেন। তার হাতে ইনহেলার। রূপাকে দেখে তিনি হাঁ করে ইনহেলার মুখের কাছে ধরলেন, দুবার চাপলেন। রূপা বলল, মা কি ব্যাপার? শায়লা বলল, গাড়িতে উঠায়। এখন আমি কোথাও যাব না মা। কোথাও যেতে হবে না, গাড়িতে উঠ, কথা বলবো। বাসায় এসো, সেখানে কথা বলবো। গাড়িতে বসে কথা বলতে হবে কেন? ওই বাড়িতে আমি কখনো গিয়েছি? যাইনি, যাবও না। গাড়িতে উঠতে বলছি, উঠে আয়, জরুরি কথা। রূপা গাড়িতে উঠল। শায়লা ড্রাইভারকে বলল, তুমি গাড়ি থেকে নামো, আমি মেয়ের সঙ্গে কিছু কথা বলবো। তোমার শোনার প্রয়োজন নেই, তবে আশেপাশেই থাকবে, নিরুদ্দেশ হয়ে যেও না। ড্রাইভার নেমে গেল। রূপা বলল, বলো কি বলবে? শায়লা বললেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, জীবন সঙ্গিনী চাই। রূপা বলল, বিজ্ঞাপন বের হয়েছে এত তাড়াতাড়ি? তুই ব্যাপারটা জানতি? জানতাম। ইনফ্যাক্ট বিজ্ঞাপনের কপি আমি লিখে দিয়েছি। প্রথম ড্রাফটটা বাবা লিখেছেন। যথারীতি কুৎসিত ছড়া দিয়ে শুরু, জীবন সঙ্গিনী চাই, আর সময় নাই। শায়লা বললেন, এই বয়সে এমন একটা হাস্যকর কাণ্ড তোর বাবা করলো? তুই কিছু বললি না? তুই হয়ে গেলি তার অ্যাসোসিয়েট, কপিরাইটার। রূপা বলল, হাস্যকর কোনো কাণ্ড বাবা করেনি। বাবা নিঃসঙ্গ একজন মানুষ। আমি চলে যাব ফ্রান্সে, বাবা আরও একা হয়ে যাবে, তখন তাকে কে দেখবে? তুই ফ্রান্সে যাবে মানে কি? ছবি আঁকা শেখার জন্য যাব, একটা স্কলারশিপ পেয়েছি। আমি তো কিছু জানলাম না। এই তো জানলে।
শায়লা কিছু সময় চুপ করে থেকে বললেন, তোর বাবা বুড়ো বয়সে বিয়ের জন্য পাগল হয়ে গেছে, এটা তোর কাছে স্বাভাবিক মনে হচ্ছে? রূপা বলল, তুমি যদি জোয়ান বয়সে আরেকটা বিয়ের জন্য পাগল হতে পারো, তাহলে বাবার সমস্যা কি? অল্প বয়সে পাগল হওয়া যাবে, বেশি বয়সে হওয়া যাবে না, এই তোমার যুক্তি? আমাকে এখানে কেন টানছিস? তোমাকে সব কিছুর বাইরে রাখবো এটা কি করে ভাবছ? যাই হোক, বাবার বিয়ে নিয়ে অস্থির হয়েও না। শেষ পর্যন্ত বাবা বিয়ে করবে আমার তা মনে হয় না। কোনো কিছুতেই বাবার আগ্রহ বেশি দিন থাকে না। আর যদি বিয়ে হয় সেটা তোমার জন্যে ভালো হবে। আমার জন্যে ভালো হবে কিভাবে? বাবা তখন আর হুটহাট টেলিফোন করে তোমাকে বিরক্ত করবে না, ঝুড়ি ভর্তি মাছ মাংস পাঠাবে না, জন্মদিন উপলক্ষে শাড়ি পাঠাবে না, তুমি বিব্রত হবে না। বাবা ব্যস্ত থাকবে ছোট মাকে নিয়ে। ছোট মা? রূপা হাসতে হাসতে বলল, তুমি আমার মা, উনি ছোট মা। নতুন মাও ডাকতে পারি, তোমার কোনটা পছন্দ, নতুন মা নাকি ছোট মা? শায়লা বললেন, ইউ হেট মি, তাই না? রূপা বলল, না তা না, তোমার ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। আমি সব মানুষের মধ্যে একটা রং দেখি। বাবার রং হচ্ছে কচি কলা পাতার রং, মলিনা মেয়েটা ম্যাজেন্টা, রাশেদ সাহেব লেমন ইয়েলো, তুমি গ্রে। আমি গ্রে? হুম, তবে রং নিয়ে মন খারাপ করো না। একজন ভালো পেইন্টার কিন্তু গ্রে কালার দিয়েও চমৎকার ছবি আঁকতে পারেন। রাশেদ সাহেবটা কে? আছেন একজন, গুরুত্বপূর্ণ কেউ না। মা, তোমার কথা কি শেষ হয়েছে, না আরও কিছু বলবে? ফ্রান্সে যে স্কলারশিপ পেয়েছিস, এটা কী রকম স্কলারশিপ? আলতু ফালতু টাইপ, পেটে ভাতে স্কলারশিপ বলতে পারো। যা পাবো তা দিয়ে কোনো মতে দিন গুজরানো হবে। ছুটির দিনে কফি শপে কফি খাওয়ার পয়সা জুটবে না। চল কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, দুজন মিলে কফি খাই। তোর মুখে কফির কথা শুনে কফি খেতে ইচ্ছে করছে। অন্য আরেক দিন। আজ না কেন? আমি একটা ছবি আঁকতে শুরু করেছি, আমার মন পড়ে আছে ছবিতে, সেকেন্ড ওয়াশ দেব। তোর বাবা নিজের বিয়ে নিয়ে লাফালাফি করছে, তোর বিয়ে নিয়ে ভাবছে না। আমার বিয়ে নিয়ে আমি ভাববো, বাবা কেন ভাববে? শায়লা বললেন, কীরকম ছেলে তোর পছন্দ? যার ইনার কালার হবে ডার্ক ব্লু, ঝগড়ায় তাকে পারদর্শী হতে হবে, তর্কে আমাকে হারানোর ক্ষমতা থাকতে হবে। তার প্রচুর টাকা না থাকলেও চলবে, তবে সে বাবার মতো কৃপণ হতে পারবে না। এটা ভালো বলেছিস। কৃপণ পুরুষ আমারও অসহ্য। থ্যাঙ্ক গড টগরের বাবা কৃপণ না। ওই দিন কী হয়েছে শোন। এক বিয়ে বাড়িতে যাব, টগরের বাবার ঘনিষ্ঠ এক বন্ধুর মেয়ের বিয়ে, সোনার কিছু দিতে হবে। হঠাৎ কানের এক জোড়া টপ দেখে আমার নিজের জন্য পছন্দ হয়ে গেল, ডায়মন্ডের টপ, দাম 1,15,000। টগরের বাবা বলল, এত যখন পছন্দ কিনে ফেলো, দামের দিকে তাকানোর দরকার নেই। রূপা বলল, এই টপ জোড়াই কি পরে আছো মা? সুন্দর না? অদ্ভুত সুন্দর। তবে তোমার উচিত এই টপ না পরা, এক্ষুনি খুলে ফেলো। কেন? তোমার কান দেখতে খুব খারাপ, ইঁদুরের কানের মতো কান। ডায়মন্ডের টপ পরার কারণে সবার চোখ যাবে কানের দিকে, তোমার বিশ্রী কান দেখবে। তোমার উচিত চুল দিয়ে বিশ্রী কান দুটো ঢেকে রাখা। শায়লা আহত চোখে তাকিয়ে রইলেন। রূপা বলল, মা তুমি কিছু মনে করো না, টপের ডায়মন্ড দুটা নকল। আমি অনেক কিছু বুঝতে পারি, এই ব্যাপারটা বুঝতে পারছি না। নিজের মেয়ের সঙ্গে ভান করার কিছু আছে? মা, অনেকক্ষণ বকবক করেছি, এখন আমি যাব, ছবি আঁকবো। 2 মিনিট বস, 2 মিনিটে তোর ছবি পালিয়ে যাবে না। বসলাম 2 মিনিট, বলো কি বলবে? শায়লা আবার ইনহেলার নিলেন। রূপা হাসল। শায়লা বললেন, হাসছিস কেন? রূপা বলল, ইনহেলার নিয়ে তুমি যে ঢংটা করো তা দেখে হাসি। তুমি অসুস্থ, তোমার হাঁপানি, এটা দেখানোর জন্যই তোমার হাতে এই বস্তু থাকে। আমাকে তুই এতটা ছোট ভাবতে পারলি? তুমি তো ছোটই মা, ছোট কেন ভাববো না? আমি ছোট? হ্যাঁ, তুমি ছোটবেলায় আমাকে বোঝানোর চেষ্টা করেছ যে বাবা তোমাকে শারীরিক নির্যাতন করতো বলেই তুমি তাকে ছেড়ে চলে গেছো। একটা ভয়ঙ্কর মিথ্যা
তুমি তোমার মেয়ের মাথায় ঢোকানোর চেষ্টা করেছো। এটা অন্যায়। তুমি বলতে পারতে তোর বাবা ভয়ঙ্কর বোকা, এই জন্যে তাকে ছেড়ে গেছো। আমি অ্যাকসেপ্ট করতাম। মা, এখন কি আমি যেতে পারি? শায়লা কিছু বললেন না। রূপা বলল, টগর কেমন আছে মা? শায়লা বলল, টগরের প্রসঙ্গ থাক, ওকে নিয়ে বাইরের কারোর সঙ্গে আমি কথা বলতে পছন্দ করি না। তুই গাড়ি থেকে নেমে যা, ছবি শেষ কর। রূপা মুগ্ধ হয়ে তার ছবির দিকে তাকিয়ে আছে। প্রথম ওয়াশের ফলাফল আশাতীত ভালো হয়েছে। ঘূর্ণনটা শেষ পর্যন্ত আসেনি, তার বদলে ঢেউ খেলানো একটা ব্যাপার এসেছে। দ্বিতীয় ওয়াশের ফলাফল কি হবে কে জানে। রূপা গাঢ় হলুদ রঙের সঙ্গে বালি মিশালো। দ্বিতীয় ওয়াশে বালি মেশানো থাকবে। ওয়াশের পর কাগজ খাড়া করে রাখবে, তখন গ্র্যাভিটেশনের কারণে বালির কণাগুলি নিচে নামতে থাকবে। এতে সুন্দর কোনো টেক্সচার তৈরি হতে পারে। এটা রূপার নিজের আবিষ্কার না, ভেনেজুয়েলার ওয়াটার কালারের গ্র্যান্ড মাস্টার হানমুনের আবিষ্কার। তিনি তার বেশিরভাগ ওয়াটার কালারে বালির দানা ব্যবহার করে টেক্সচার তৈরি করেন। আফা, আফা গো। রূপা চোখ না তুলেই বলল, বলো কি ব্যাপার? হড়বড় করে একগাদা কথা বলবে না। একটা মেয়ে আপনারে বুলায়, তার নাম রুবিনা। চাই কি? জানি না। বসতে বলো, আমি জরুরি কাজ করছি, কাজ শেষ হলেই যাব। চা বানিয়ে দাও, বসে বসে চা খাক, খবরের কাগজ পড়ুক। বলছিলাম আফা, উনার নাকি 12টা থেকে ডিউটি, ডাক্তার মাইয়া। সময় মতো না গেলে রুগী মইরা ভূত হয়ে যাবে, দোষ পড়বে উনার। দোষ ধরতে তো মানুষের সময় লাগে না। রূপা উঠে দাঁড়ালো। তার ভ্রু সামান্য কুঁচকে আছে। এমন কি হতে পারে তার বাবার বিজ্ঞাপনের কারণে ক্যান্ডিডেটরা সরাসরি ইন্টারভিউ দিতে চলে আসছে? ঘটনা এরকম হলে ভালো ঝামেলা হবে। পাত্রীদের ইন্টারভিউ তাকেই নিতে হবে। অত্যন্ত অস্বস্তিকর অবস্থা। রূপা দোতলা থেকে নামল। বসার ঘরে অল্প বয়সী মেয়ে বসে আছে। ডাক্তার বলে মনে হচ্ছে না। কলেজে পড়ে পর্যন্ত ঠিক আছে। রূপা বলল, আপনি আমার কাছে এসেছেন? আপনার নাম কি সিলভার? আমার নাম রূপা। তবে রূপা এবং সিলভার অবশ্যই একই। কেন বলুন তো? আমি অ্যাপোলো হসপিটালে কাজ করি। আমাদের একজন পেশেন্টের অত্যন্ত খারাপ অবস্থা। তিনি তার কোনো আত্মীয় স্বজনের খোঁজ দিতে পারছিলেন না যার সঙ্গে যোগাযোগ করা যায়। এই বাড়ির ঠিকানাও কিন্তু তিনি দিতে পারেননি। কিছুক্ষণের জন্যে তার ঘোর কেটেছিল। তখন তিনি কলা বাগানের গাছপালায় ঢাকা দোতলা বাড়ির কথা বলেছেন। বলেছেন বাড়ির নাম সিলভার। তার নাম কি রাশেদ? জি, রাশেদ রহমান। তিনি আমেরিকান এক ইউনিভার্সিটিতে অঙ্কের লেকচারার, মোরহেড স্টেট ইউনিভার্সিটি। আমি আজ চেষ্টা করব তার ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করতে। আপনি ডাক্তার? জি, আমার নাম রুবিনা। রূপা বলল, রাশেদ সাহেবকে সেভাবে আমি চিনি না। তিনি ঠিকানা ভুল করে আমাদের বাড়িতে উঠেছিলেন, কিছুক্ষণ ছিলেন। সরি সরি। সরি কেন হবেন? আপনি যে কাজটা করেছেন, কতজন এটা করে? আমাকে 5টা মিনিট সময় দেন, আমি আপনার সঙ্গেই যাব। এক কাপ চা দিতে বলি? বলুন। রাশেদ সাহেবের অবস্থা কতটা খারাপ? বেশ খারাপ। সারভাইভ নাও করতে পারেন। পরিচিত কেউ তার পাশে নেই। মানুষটা মারা যাচ্ছে। আমার খুব খারাপ লাগছিল। রূপা স্যান্ডেল খুঁজছে। দরজার আড়াল থেকে দেখছে মদিনা। চোখে চোখ পড়তেই সে সরে গেল। রূপা বলল, মদিনা কাছে আসো। মদিনা ভীত মুখে সামনে এসে দাঁড়ালো, যেন সে বড় কোনো অপরাধ করেছে। অপরাধের বিচার সভা বসেছে। অপরাধের কারণে তার কঠিন শাস্তি হবে। রূপা বলল, আমি কোথায় যাচ্ছি তুমি জানো? মদিনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। রূপা বলল, তুমি অত্যন্ত বিপজ্জনক এক মেয়ে। আগে ভাগে সব জেনে ফেলেছ। এটা ঠিক না। এতে আমাদের পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। মদিনা বলল, আমারে মাফ করে দেন আফা। মাফ দেওয়ার মতো কোনো অপরাধ তুমি করনি, শুধু শুধু ভয় পাচ্ছ কেন? মদিনা ভয় পাচ্ছে কারণ সে আরও একটা ঘটনা জানে, যে ঘটনা ঘটেনি কিন্তু ঘটবে।
ঘটনাটা সে রূপাকে বলার সাহস করে উঠতে পারছে না। নিজের ওপর মাঝে মাঝে তার ভয়ঙ্কর রাগ লাগে। সবাই একরকম, সে আলাদা কেন? কেউ ভূত দেখে না, সে কেন দেখে? এক শ্রাবণ মাসের দুপুরে সে যদি পুকুরের পাড়ে না যেত, তাহলে হয়তো সে অন্যরকম হতো না, স্বাভাবিক থাকতো। তার যখন 4 বছর বয়স, সে স্কুল ঘরের সামনের দিঘিতে ডুবে গিয়েছিল। দিঘির পানি কি পরিষ্কার! ডুবে যাবার পর মানুষ বাঁচার জন্য ছটফট করে, সে কিচ্ছু করেনি। চোখ বড় বড় করে তাকিয়েছিল। হঠাৎ কি যেন ঘটল। সে অবাক হয়ে দেখল তার মুখের ওপর একটা মুখ, এমন এক নারীর মুখ যা দেখে শান্তিতে মন ভরে যায়। সেই অদ্ভুত নারী ফিসফিস করে বলল, যা, তোকে জিনিস দিলাম, অনেক বড় জিনিস দিলাম। ততক্ষণে স্কুলের ছেলেরা ছুটে এসেছে। ড্রিল মাস্টার লাফ দিয়ে পানিতে পড়লেন, মদিনাকে টেনে তুললেন। কতদিন পার হয়েছে, মদিনার বয়স এখন 11। দিঘির পানির মেয়েটিকে মদিনা এখনও হঠাৎ হঠাৎ স্বপ্নে দেখে। মেয়েটি কোমল গলায় বলে, কি রে, মনে আছে আমার কথা? মদিনার খুব ইচ্ছা এই মেয়েটির কথা সে রূপা আপাকে বলে। রূপা আপা রাগ করবেন, করবেন, কাউকে তো বলতে হবে। তার যদি বড় ধরনের কোনো অসুখ হয়ে থাকে, রূপা আপাই চিকিৎসা করবেন। তারা অনেক বড় লোক, তাদের তো আর টাকার অভাব নাই। রূপা ডাকল, মদিনা। মদিনা বলল, কি আফা? তুমি কি আমার সঙ্গে হাসপাতালে যাবে? যদি যেতে চাও স্যান্ডেল পরো। মদিনার খুব যেতে ইচ্ছা করছিল, কিন্তু সে বলল, আফা আমি যাব না। রূপা বলল, রাশেদ নামের মানুষটা সম্পর্কে তুমি আরও কিছু কি জানো? জানি, বলবো? না। শায়লা মেয়েকে টেলিফোন করেছেন। রূপা বলল, একটু আগেই না তোমার সঙ্গে কথা হলো। শায়লা বললেন, একটু আগে কথা হলে এখন কথা বলা যাবে না? না, যাবে না। আমি হাসপাতালে যাচ্ছি, হাসপাতাল থেকে ফিরে কথা হবে। হাসপাতালে কেন? এক ভদ্রলোক মারা যাচ্ছেন, মৃত্যুর আগে তিনি আমাকে গোপন কিছু কথা বলতে চান। কি আশ্চর্য কথা! তার নাম কি? আমি কি যাব তোর সঙ্গে? তুমি কেন যাবে তার গোপন কথা শুনতে? অন্যের গোপন কথা তুমি কেন শুনবে? রূপা টেলিফোনের লাইন কেটে দিল। মদিনা ছাদে চৌবাচ্চার পাশে বসে আছে। চৌবাচ্চার পানি স্কুল ঘরের সামনের দিঘির পানির মতো পরিষ্কার। মদিনার ইচ্ছা করছে চৌবাচ্চার পানিতে শুয়ে তাকিয়ে থাকতে। পানির মেয়েটিকে অনেক দিন সে স্বপ্নে দেখে না, আজ খুব দেখতে ইচ্ছা করছে। রাশেদ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। তার বাঁ পাশে ডিউটি ডাক্তারের চেয়ার টেবিল, দেয়ালে 4 কোণা ঘড়ি। ঘড়ির সেকেন্ডের কাঁটা লাল, লাল কাঁটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ঘড়িটাকে প্রাণ শক্তিতে ভরপুর জীবন্ত প্রাণীর মতো লাগছে। তার তুলনায় ডাক্তারকে সারা রাত জেগে থাকার কারণেই বোধহয় ক্লান্ত লাগছে। রাশেদ হাত উঁচু করল। ডাক্তার ছুটে এলেন। রাশেদের মনে হলো ডাক্তারকে যতটা ক্লান্ত দেখাচ্ছিল তত ক্লান্ত তিনি না। ডাক্তার রাশেদের পাশে এসে দাঁড়ালেন। রাশেদ বলল, আমি ভালো হয়ে গেছি, গুড মর্নিং। ডাক্তার কিছু না বলে রোগীর মাথার ওপরের মনিটরের দিকে তাকালেন। তাকে খানিকটা বিস্মিত মনে হলো। রাশেদ বলল, আমাকে অন্য কোনো ঘরে কি দেয়া যায়, যেখানে বড় জানালা আছে? ডাক্তার জবাব না দিয়ে রোগীর পালস দেখলেন। তার প্রয়োজন ছিল না, মনিটরে পালস রেট উঠছে। তিনি প্রেশার মাপলেন। রাশেদ বলল, 2টা পূর্ণ সংখ্যা গুণ করে 7 বানাতে পারবেন? আপনাকে প্রশ্নটা করলাম বোঝানোর জন্যে যে আমার মেন্টাল ফ্যাকাল্টি এখন ঠিক আছে। পূর্ণ সংখ্যা একটা হলো 1, অন্যটা 7। 1 গুণন 7 সমান 7। 1 ঘন্টা আগেও তো আপনার ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল। 10:30টার দিকে আপনাকে আর্টিফিশিয়াল রেসপিরেটরিতে দেওয়ার কথা। আমি খুবই অবাক হচ্ছি। স্যারকে খবর দিচ্ছি, স্যার এসে আপনাকে দেখুক। ভালো বোধ করছেন? হ্যাঁ। নিঃশ্বাসের কষ্ট নাই?
না। ক্ষুধা লেগেছে? কিছু খাবেন? হ্যাঁ, ঝাল মাংস দিয়ে পরোটা খেতে ইচ্ছা করছে। ডাক্তার বললেন, ভেরি সারপ্রাইজিং। রাশেদ বলল, 3টি পূর্ণ সংখ্যা যোগ করলে যা হবে গুণ করলেও তাই হবে, বলতে পারবেন? না। 1, 2 এবং 3। 1 যোগ 2 যোগ 3 সমান 6। আবার 1 গুণন 2 গুণন 3 সমান 6। প্রফেসর চলে এসেছেন। তিনি দ্বিতীয় দফা পরীক্ষা করলেন। আবারও পালস দেখা হলো, আবারও প্রেশার মাপা হলো। প্রফেসর বিড়বিড় করে বললেন, মিরাকিউলাস রিকভারি। রাশেদ বলল, ডাক্তার সাহেব, মিরাকল প্রায়ই আমাদের জীবনে ঘটে, আমরা বুঝতে পারি না। আমাকে কি ক্যাবিনে পাঠানো যাবে? প্রফেসর বললেন, যাবে, অবশ্যই যাবে। এমন একটা ক্যাবিন দিন যেখানে বড় জানালা আছে, তাকালেই আকাশ দেখা যায়। আমাদের সব ক্যাবিন থেকেই আকাশ দেখা যায়। রাশেদ বলল, আমার আর হাসপাতালে থাকতে ভালো লাগছে না। যদি মনে করেন আমি মোটামুটির চেয়ে ভালো, তাহলে আমাকে ছেড়ে দেবেন প্লিজ। রিপোর্টগুলি আগে আসুক, সব রিপোর্ট ভালো পাবেন। রাশেদকে ক্যাবিনে ফেরত পাঠানো হয়েছে। নার্স এসে এক গাদা রক্ত নিয়ে গেছে, ইউরিন নিয়ে গেছে। আপাতত রোগীকে ভালো মনে হচ্ছে, তবে শরীরের ভেতরের অবস্থাটা জানতে হবে। ইলেকট্রোলাইট ব্যালেন্সের অবস্থা, রক্তে সুগারের অবস্থা, কিডনি ফাংশন সব পরীক্ষা হবে। রাশেদ শেভ করে শাওয়ার নিয়েছে। হট শাওয়ারের পরপরই তার মনে হলো শরীরটা যতটা ভালো ছিল তার চেয়ে অনেকটা ভালো হয়েছে। গোশত পরোটা ব্রেকফাস্ট হলো না, তাকে হাসপাতালের ব্রেকফাস্ট করতে হলো। দুধ, পাউরুটি, হাফ বয়েলড ডিম, কলা। হাসপাতালের বিছানার সামনে রঙিন টিভি, সেখানে নাটক হচ্ছে। রাশেদ আগ্রহ নিয়ে নাটক দেখছে। অন্ধ নায়িকা এবং নায়ক পার্কে বসে আছে। নায়ক জানে না যে মেয়েটা অন্ধ। নায়ক বলল, এশা, দেখেছ কি সুন্দর ডালিয়া ফুটেছে? এশা বলল, আমাকে একটা ডালিয়া এনে দাও। নায়ক বলল, কোন রং আনবো, লাল না হলুদ? এশা বলল, আমার কাছে লাল এবং হলুদের কোনো আলাদা আইডেন্টিটি নেই, আমার কাছে লালও যা হলুদও তা। নায়ক টকটকে লাল রঙের ডালিয়া এনে দিল। নায়িকা সেই ফুল নাকের কাছে ধরে বলল, আহা কি গন্ধ। নায়কও সেই ফুলের গন্ধ শুকে মোহিত হয়ে বলল, ঠিক বলেছ, ভারী মিষ্টি গন্ধ। রাশেদ খানিকটা ভরকে গেছে। ডালিয়া ফুলের গন্ধ নেই, এরা গন্ধ পাচ্ছে কেন? নাকি এই ডালিয়া বিশেষ কোনো শঙ্কর জাতের? হতেও পারে। ফুল নিয়ে নানান কর্মকাণ্ড হচ্ছে। জাপানি এক কোম্পানি নীল গোলাপ বের করেছে। এই কোম্পানির কিছু নীল গোলাপ পাওয়া গেলে সে রূপাকে দিত। রূপা গোলাপ দেখে চমকে উঠে বলতো, নীল রঙের গোলাপ কোথায় পেলেন? সে বলতো, আসবো? রাশেদ চমকে তাকালো। রূপা দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর লাগছে রূপাকে। রাশেদ আনন্দিত গলায় বলল, রূপা কেমন আছেন? রূপা বলল, আমি ভালো আছি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও ভালো আছেন। আমাকে বলা হয়েছিল আপনি মৃত্যু পথযাত্রী। রাশেদ বলল, আমরা সবাই মৃত্যু পথযাত্রী। আপনি আসবেন আমি কল্পনাও করিনি। আপনাকে ডালিয়া ফুলের মতো লাগছে, হলুদ ডালিয়া, তবে এই ডালিয়ায় গন্ধ আছে। আপনি হলুদ শাড়ি পরেছেন এবং আপনার গায়ে হলুদ রোদ পড়েছে, মনে হয় এই কারণে ডালিয়া। আরেকটা কথা, আপনি হয়তো রাগ করবেন, তাতে কিছু যায় আসে না। আমার মাথায় যে কথাটা এসেছে সেটা বলে ফেলব। কারণটা আগে স্পষ্ট করি। মরতে বসেছিলাম, সেখান থেকে ফিরেছি। পরের বার হয়তো ফিরতে পারবো না। যে কথা বলতে চেয়েছি সেটা বলা হবে না। রূপা বলল, হড়বড় করে এত কথা বলার কোনো প্রয়োজন নাই, যা বলতে চাচ্ছেন বলে ফেলুন। ভুলে গেছি। এত আগ্রহ করে একটা কথা বলতে চাচ্ছিলেন, সেটা ভুলে গেছেন? রাশেদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কথাটা স্বপ্নের মতো মাথায় এসেছিল। স্বপ্ন শর্ট টাইম মেমোরি বলেই ভুলে গেছি। মানুষ জেগে থেকেও স্বপ্ন দেখে,
খুব কম দেখে, কিন্তু দেখে। আপনি দরজায় দাঁড়িয়ে থাকবেন না ভেতরে আসবেন? রূপা ঘরে ঢুকতে ঢুকতে বলল, টেলিভিশন বন্ধ করুন। রাশেদ বলল, অল্প কিছু সময় আপনি এই চেয়ারে বসে থাকুন, আমি নাটকটা দেখে শেষ করি। এই যে মেয়েটাকে দেখছেন, সে অন্ধ। নায়ক এখনো বুঝতে পারছে না। যখন বুঝবে তখন টিভি বন্ধ করব। রূপা বলল, আপনাকে পুরো নাটকটা দেখতে হবে। আমার ধারণা শেষ দৃশ্যে বুঝতে পারবে, তার আগে না। তখন নায়ক তার একটা চোখ দান করবে, দুই কানা সুখে সংসার করবে। কানি বলবে কানা, কানা বলবে কানি, এই বলে দুইজনে করবে কানাকানি। রাশেদ বলল, প্লিজ কথা বলবেন না। রূপার মোবাইল ফোন বাজছে। সে ফোন নিয়ে বারান্দায় চলে গেল। শায়লা টেলিফোন করেছেন। তুই কোথায়? মা, আমি হাসপাতালে। বলেছিলাম না এক মৃত্যু পথযাত্রীকে দেখতে এসেছি। তার অবস্থা কি? সে এখন জীবন পথযাত্রী, মহা উৎসাহে কানাকানির নাটক দেখছে। তুই কি স্পষ্ট করে আমার কথার জবাব দিবি? লোকটা কে? একবার তোমাকে বলেছি, আবারও বলছি, লোকটা কে আমি জানি না। তবে এখন জানবো। নারী নক্ষত্র বের করে ফেলবো। তার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য অবশ্য জানি। বলবো? বল। তার ব্লাড গ্রুপ ও পজিটিভ। বেডের সঙ্গে লাগানো মেডিকেল রিপোর্টে লেখা। ব্লাড গ্রুপ ও পজিটিভ, এটা গুরুত্বপূর্ণ হবে কেন? মা, এরা ইউনিভার্সাল ডোনার। তোমার রক্তের প্রয়োজন হলে তার কাছ থেকে নিতে পারবে। রূপা, আমার সঙ্গে সিরিয়াসলি কথা বল। ঠাট্টা তামাশা কিছুক্ষণ বাদ রাখ প্লিজ। লোকটা কে, কি ব্যাপার, ঘটনা কি, আমাকে বল। মা, রবীন্দ্রনাথের ভাষায় বলি, যদি জানতেম কি ঘটনা তোমায় জানাতাম। ইউ স্টুপিড গার্ল। শায়লা টেলিফোন রেখে দিলেন। রূপা ঘরে ঢুকল না। নাটক শেষ হোক, তারপর ঘরে ঢুকবে। বারান্দায় দাঁড়িয়ে থাকতে তার খারাপ লাগছে না। পৃথিবীর সবচেয়ে বড় বড় নাটকগুলি হাসপাতালের বারান্দায় ঘটে। রূপার বাঁ দিকে বারান্দায় হেলান দিয়ে এক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে। তার হাতে অনেকগুলি কলা। সে এদিক ওদিক তাকিয়ে একটা কলা হাতে নিচ্ছে এবং অতি দ্রুত খাচ্ছে। মাথা বাইরের দিকে তাকিয়ে কলার খোসা নিচে ফেলে দ্রুত মাথা টেনে নিচ্ছে। আবার আরেকটা কলা খাচ্ছে। লোকটা সব দিকে তাকাচ্ছে, শুধু রূপার দিকে তাকাচ্ছে না। রাশেদ ভেতর থেকে ডাকলো, নাটক শেষ, আসুন। রূপা ঘরে ঢুকতে ঢুকতে বলল, শেষটা কি? আমি যা বলেছিলাম তাই? না, মেয়েটা অন্ধ না, অন্ধের অভিনয় করছিল। নায়ক যখন জানবে মেয়েটা অন্ধ, তখন কি করবে তাই জানতে চেয়েছিল। জেনেছে? নায়ক অন্ধ শুনে বলেছে, তুমি অন্ধ তাতে কিছু যায় আসে না। আজ থেকে আমার চোখই তোমার চোখ। এখন থেকে তুমি দেখবে আমার চোখে। তখন নায়িকা হাসতে হাসতে বলল, আমি অন্ধ না, ঠাট্টা করছিলাম। নাটক দেখে আনন্দ পেয়েছেন? আমি সব কিছুতেই আনন্দ পাই। আমার ধারণা আমার জন্মই হয়েছে আনন্দ পাবার জন্যে। সকালে শেভ করে আনন্দ পেয়েছি, গোসল করে আনন্দ পেয়েছি, ব্রেকফাস্ট করে আনন্দ পেয়েছি, আপনাকে দেখে আনন্দ পেয়েছি, নাটক দেখে আনন্দ পেয়েছি, এখন কথা বলে আনন্দ পাচ্ছি। আপনাকে কি আজ ছেড়ে দেবে? জানি না, তবে ছেড়ে দেওয়া উচিত। আমি পুরোপুরি সুস্থ। ছেড়ে দিলে কোথায় উঠবেন? হোটেলে? হোটেলে আমার সেকেন্ড অপশন। ফার্স্ট অপশন আপনাদের বাড়ি। যে কয়দিন থাকবো পেইং গেস্ট হিসেবে থাকবো। পার ডে কত করে দেবেন? আপনি ঠিক করে দিন। 15-20 দিনের বেশি থাকবো না। ওই বাড়িটা খুঁজে বের করবেন না? কোন বাড়িটা? যে বাড়িতে উঠতে যাচ্ছিলেন ভুলে আমাদের বাড়িতে চলে এলেন। যে বাড়ির মেয়ের নাম রুনা। ভালো কথা, রুনা কে? আরেক দিন বলি। কোনো অসুবিধা নেই, আরেক দিন বলবেন। আর বলতেই যে হবে তাও না। শুধু একটা জিনিস এই মুহূর্তে জানতে চাচ্ছি, ওই রাতে আপনার জন্য খাবার সাজানো হচ্ছিল, আপনি কাউকে কিছু না বলে চলে গেলেন কেন? রাগ করে চলে গেছি। কার উপর রাগ? আমার উপর? হ্যাঁ। আমাকে তুমি বলতে নিষেধ করেছিলাম এই জন্যে রাগ? হ্যাঁ।
অন্যায় রাগ করেছিলেন। হ্যাঁ, অন্যায় রাগ করেছিলাম, তার জন্যে শাস্তিও পেয়েছি। কী শাস্তি পেয়েছিলেন? বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধিয়েছি। ডাক্তার রুবিনার কাছে শুনলাম আপনি মরতে বসেছিলেন। হ্যাঁ, মানুষের হার্টে সমস্যা থাকে, আমার লাংসে সমস্যা। ডাক্তার রুবিনাকে স্পেশাল থ্যাঙ্কস দিতে ভুলবেন না, উনি আপনার জন্যে অনেক করেছেন। সবার আগে আপনাকে ধন্যবাদ। আপনি ঘরে ঢুকেছেন এবং মনে হলো ঘ্যাত ঘ্যাত ঘরে এক খণ্ড রোদ ঢুকেছে। আপনাকে খুশি করার জন্য বলছি না, সত্যি বলছি। রাশেদকে বিকেলে হাসপাতাল থেকে রিলিজ করে দিল। রাশেদ আনন্দিত গলায় রূপাকে বলল, কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে প্রকৃতি আপনাকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাবার জন্যে। মনে হচ্ছে অনেক দিন পর বাড়ি যাচ্ছি। রূপা একবার ভাবল, বলে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে না। আমাদের বাড়ি ভুল বাড়ি। আপনি ভুল করে এসেছিলেন বলেই ভুল বাড়ি। আমি আপনাকে শুদ্ধ বাড়িতে নিয়ে যাব। রাশেদ বলল, আচ্ছা আপনি কি গান জানেন? রূপা বলল, না। রাশেদ বলল, আমার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। কিছু কিছু মানুষকে দেখে আমার মনে হয় এই মানুষটা গান জানে। তাদের সবাইকে আমি জিজ্ঞেস করেছি, আপনি কি গান জানেন? সবাই বলেছে না। শুধু একজনকে দেখে আমার মনে হয়েছে সে আর যাই যেন গান জানে না, অথচ সে এত সুন্দর গান করে। রূপা ব্যানার্জির কথা বলছেন? রাশেদ জবাব দিল না। কিছুক্ষণের জন্যে অন্যমনস্ক হয়ে পড়ল। রূপা তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। রূপা জানে কাজটা ভুল হচ্ছে। মাঝে মাঝে ভুল কাজ করতে ইচ্ছা করে। বাড়িতে ঢুকেই রাশেদ বলল, যে কথাটা আপনাকে বলতে গিয়ে ভুলে গেছি সেটা মনে পড়েছে, বলবো? বলুন। আবার ভুলে গেছি। রূপা বলল, এবার আপনি ভুলেননি, আপনার মনে আছে, কিন্তু আপনি বলতে চাচ্ছেন না। রাশেদ বলল, আপনার এত বুদ্ধি কেন? আমি একটা ব্যাপারে খুব অবাক হচ্ছি। আমি দেখেছি রূপা নামের মেয়েদের খুব বুদ্ধি হয়। সন্ধ্যাবেলা হারুন বাসায় ফিরে দেখেন গেস্ট রুমের দরজা খোলা। সেখানে কে যেন শুয়ে আছে। বাইরে থেকে জুতা দেখা যাচ্ছে। জুতা পায়ে বিছানায় শোয়া। আশ্চর্য তো। হারুন বললেন, গেস্ট রুমে কে ঘুমাচ্ছে? মলিনা বলল, ভাইজান ঘুমাইতাছে। আমারে বলল মলি কফি খাবো। ভাইজান আমারে পুরা নামে ডাকে না, মলি ডাকে। ঘরে ছিল না কফি। দারোয়ান দোকানে পাঠায়া কফি আনাইলাম। মগ ভর্তি কফি নিয়ে গেলাম। ও আল্লাহ, ভাইজান ঘুমে। হারুন বললেন, ভ্যার ভ্যার করবে না, ভাইজানটা কে, ঝেড়ে কাশো। মলিনা বলল, কাশ থাকলে না কাশবো, ভাইজানের নাম রাশেদ। যে জিনিসপত্র ফেলে চলে গিয়েছিল? যে। আবার উদয় হয়েছে কেন? আফা গিয়া নিয়ে আসছেন। ভাইজান ছিলেন হাসপাতালে, খুবই খারাপ অবস্থায় ছিলেন। অবস্থা এমন যে ভাইজান বিছানায় শোয়া, আজরাইল খাটের নিচে ঘাপটি মাইরা বসা। আর কথা বলবে না। রূপা কোথায়? আফা বাজার সদাই করতে গেছে। ভাইজান গরুর মাংস দিয়া পরোটা খাইতে চাইছে, ঘরে মাংস নাই। অচেনা এক লোক ঘরে ঢুকেই গরুর মাংস পরোটা খেতে চাইলো, আর তোমার আপা মাংস কেনার জন্য ছুটলো কসাইয়ের দোকানে। মলিনা বলল, কসাইয়ের দোকানে যাবেন কেন? আগুরায় গেছে। সহজ কথা বললে বুঝেন না, আপনি এমন মুসিবতের মানুষ। ডেকে তোলো তোমার ভাইজানকে। একটা রোগী মানুষ ঘুমাইছে, আমি তারে ডাইক্কা তুলমু? এমন পাশানি আমি না। প্রয়োজনে বাসার কাম সাইরা গার্মেন্টে চাকরি করুম। গার্মেন্টে ছুটি আছে, ওভারটাইম আছে, মেডিকেল আছে। বাসা বাড়ির কামে বকা ছাড়া কিছুই নাই। হারুন গেস্ট রুমে ঢুকলেন। সব রহস্যের এখনই মীমাংসা হওয়া দরকার। রাশেদ মনে হয় জেগেই ছিল। হারুনকে ঢুকতে দেখে সে বিছানা থেকে নামল। হাসি মুখে বলল, আপনি নিশ্চয় রূপার বাবা? হারুন বললেন, হ্যাঁ। আপনার পরিচয় প্রথম শুনি। আপনি কে? আপনার ব্যাপারটা কি? রাশেদ বলল, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? আমার সঙ্গে রাগ করার মতো বড় কোনো অপরাধ আমি করিনি।
আপনি কি জানতে চান বলুন, আমি বলছি। আমার নাম নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন। আবারও বলি, আমার নাম রাশেদ রহমান। থাকেন কোথায়? আমেরিকায়, মোরহেড স্টেটে। করেন কি? মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে গত বছর অঙ্কের লেকচারার হিসেবে জয়েন করেছি। হারুন চেষ্টা করছেন রাগটা ধরে রাখতে, পারছেন না। রাগ দ্রুত কমা শুরু হয়েছে। তার সামনে দাঁড়ানো রাজপুত্রের মতো ছেলের উচিত সিনেমায় নায়কের রোল করা। সে শেখাচ্ছে অঙ্ক। পুরনো দিনের এক নায়কের সঙ্গে ছেলেটার চেহারার মিল আছে। সে কে? উত্তম কুমার না তো? না, উত্তম কুমার না। উত্তম কুমার এত সুন্দর না। ম্যাথামেটিক্স কোন ব্রাঞ্চে আপনার পড়াশোনা? টোপোলজি। পিএইচডি ডিগ্রি নিশ্চয়ই আছে? জি আছে। মলিনাকে কফির কথা বলে ঘুমিয়ে পড়লেন। কফি কি এখন খাবেন? খাবো। আপনি অঙ্কের লোক, ইতিহাসের বিষয়ে আপনার আগ্রহ থাকার কথা না। আগ্রহ কি আছে? আমার সব বিষয়ই প্রবল আগ্রহ। হারুন ইতস্তত করে বললেন, আমি ইতিহাসের মানুষ, একটা এক্সপেরিমেন্টাল ইতিহাসের বই লিখছি। এক্সপেরিমেন্টাল মানে কি? বইটা লিখছি কবিতায়। রাশেদ আগ্রহের সঙ্গে বলল, প্রফেসর গ্যামো একটা অঙ্কের বই কবিতায় লিখেছিলেন। বইটার নাম ম্যাথ ইন রাইমস। বলেন কি? অসম্ভব সুন্দর বই। আপনি পড়তে চাইলে আমি ব্যবস্থা করব। অবশ্যই পড়তে চাই। ইন্টারনেটে বইটা আছে, আমি ডাউনলোডের ব্যবস্থা করছি। আমাকে দয়া করে আধা ঘন্টা সময় দিন। হারুন বললেন, আগে কফি খাও, তারপর ডাউনলোড আপলোড যা করার করবে। তুমি বয়সে ছোট, এই জন্য তুমি করে বলেছি। রাশেদ বলল, আপনি আমাকে অবশ্যই তুমি করে বলবেন। আমি বয়সে ছোট বলে আপনার মেয়ে রূপাকে তুমি বলেছিলাম, সে রাগ করেছিল। হারুন দুঃখিত গলায় বললেন, আমার এই মেয়ে নিজেকে মনে করে মহাজ্ঞানী, মায়ের স্বভাব পেয়েছে। তার মা নিজেকে মহাজ্ঞানী ভাবে। রূপার মায়ের সঙ্গে যে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, এটা কি রূপা আপনাকে বলেছে? জি না। ওইসব কথা বলতে সে লজ্জা পায়, তার সম্মানের হানি হয়। তোমার কাছে বলতে কি সমস্যা কিছুই বুঝলাম না। সে তো আর ঢাক পিটিয়ে বলছে না, নিজের লোকের কাছে বলছে। মান সম্মান নিয়ে বসে থাকার কোনো অর্থ আছে তুমি বলো? রাশেদ বলল, কোনো অর্থ নেই। আমি যে ছাদে মাছ চাষ করি, রূপা তোমাকে বলেছে? না, বলেনি। কি মাছ চাষ করেন? দেশি মাছ, কই, শিং, মাগুর, তেলাপিয়া। কই মাছগুলি কেন জানি মরে যায়, 7 দিনের মাথায় মরে ভেসে ওঠে। রাশেদ বলল, মৎস্য বিশেষজ্ঞ কারোর সঙ্গে আলাপ করা দরকার। মৎস্য বিশেষজ্ঞ পাবো কোথায়? মৎস্য বিশেষজ্ঞ তো আপনার ঘরেই আছে। কে, তুমি নাকি? না, ইন্টারনেট। গুগল সার্চ দিলেই বের হয়ে পড়বে। আমি বের করে দেব। তার আগে চলুন আপনার মাছের খামার দেখে আসি। হারুন আনন্দের সঙ্গে বলল, চলো যাই। কফি ছাদে বসে খাওয়া যাবে। ছাদে বাগান করেছি, বাগান তোমার পছন্দ হবে। রূপার অবশ্য পছন্দ না। তার ধারণা ছাদে আমি জঙ্গল বানিয়েছি, যে কোনো সময় জঙ্গলে বাঘ দেখা যাবে। সস্তা মেয়েলি রসিকতা। বাগান সম্পর্কে তোমার যদি কোনো সাজেশন থাকে দিতে পারো। দুজন ছাদে উঠে গেল। রূপা বাজার নিয়ে ফিরেছে। গেস্ট রুমে কেউ নেই, বসার ঘরেও কেউ নেই। রূপা বলল, মলিনা, উনি কি চলে গেছেন? মলিনা হাসি মুখে বলল, ভাইজান সাদে বিরাট গফ চলতাছে। খালুজান এমন গফ দিতাছে, আমি অবাক মানছি। যান দেখে আসেন, দেখলে মজা পাইবেন। মদিনা কোথায়? দরজা বন কইরা বসা। খালুজান কফি চাইছে, আমি মদিনারে বললাম, যা কফি দিয়ায়। সে বলল, যামু না। আমি বললাম, যাবি না কেন? তুই ভূতের সাথে পীড়িত করতে পারবি আর মেহমানের সামনে যাইতে পারবি না? রূপা নিজের ঘরে ঢুকল। ঘরের কোনায় মদিনা চুপচাপ বসে আছে, তার মাথা নিচু। রূপা বলল, কোনো সমস্যা মদিনা? মদিনা না সূচক মাথা নাড়ল। রাশেদ সাহেবকে দেখেছ? হুম। উনি মানুষ কেমন? মানুষ কেমন আমি তো আফা বলতে পারি না। মদিনা, তোমার সঙ্গে আজ রাতে আমি আলাদা করে বসবো।
তোমাকে দেখে কেন জানি মনে হচ্ছে তুমি কিছু বলতে চাচ্ছ, বলতে পারছো না। আফা, চা খাবেন? সাইন না দেই? চা খাবো না, বাবাকে ডেকে নিয়ে আসো। মদিনা বলল, আমি সাদে যাব না আফা। যাবে না কেন? মদিনা চুপ করে রইল। তুমি কি কোনো কারণে রাশেদ সাহেবের সামনে যেতে চাচ্ছ না? মদিনা এই প্রশ্নেরও জবাব দিল না, অন্যদিকে তাকিয়ে রইল। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা রূপা, ৩য় খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।